হাই ভিউয়ার্স, টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গ্রাফিক ডিজাইনের সিলেবাস নিয়ে আলোচনা করব। আমার এই টাইটেলটি একটু ব্যতিক্রম ধর্মী একটা টাইটেল, কারণ গ্রাফিক ডিজাইনের পরিচিতি সম্পর্কে আমরা শুনেছি। গ্রাফিক ডিজাইনের কোনো সিলেবাস, এটা পাঠ্যসূচির মতো হয়ে গেল। একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত সিলেবাস বলা হয় অধ্যায়। আমি সিলেবাস বলবো এই কারণে যে আমরা গ্রাফিক ডিজাইন কী কী বিষয় শিখব এবং কোন ধারাবাহিকতা রক্ষা করব। তার আগে আরও কিছু কথা বলি, সেটা হলো গ্রাফিক ডিজাইন কোর্সটি সহজ না কঠিন। স্বাভাবিকভাবে এটা একটু ধারাবাহিক প্রক্রিয়া বলে যারা এই ধারাবাহিকতা রক্ষা করতে পারে না, নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে না, থিওরি শিখে না, প্র্যাকটিস করে না, তাদের জন্য কঠিন। আর যারা ধৈর্য সহকারে শিখতে পারে, প্রতিটি ক্লাস অ্যাটেন্ড করে, থিওরি শিখে এবং সীমিত সংখ্যক লেসন, ইনস্ট্রাক্টরের লেসন শিখে প্র্যাকটিস করবে, ধারাবাহিকভাবে অগ্রসর হবে, তার জন্য সহজ। আর যারা কিছু অস্থির মেধাবী, তাড়াতাড়ি শিখতে চায়, একদিনে 4-5টি শিখে নিতে চায়, 2 দিনে 10টি, 3 দিনে 15টি, এবং পরবর্তীতে এগুলি প্র্যাকটিস করতে গিয়ে হজবরল হয়ে যায়। তাই আমি 8-10টি ক্লাসে, এটা 10টা ক্লাস কারোর জন্য 12টা হতে পারে, কারোর জন্য 15টা হতে পারে। তবে এক্ষেত্রে যেমন গণিত, ইংরেজি শেখার ক্ষেত্রে একদিনে বেশি শিখতে পারে, যদি সে মনে রাখতে পারে, তাহলে তার মেরিট আছে, ভালো, ঠিক আছে। কিন্তু এই কম্পিউটার ট্রেনিংয়ের ব্যাপারে যে যত ধীর গতিতে অনেক প্র্যাকটিস করে শিখবে, তার শেখাটা ভালো। একাডেমিক শেখার মতো এটা নয়। যাই হোক, এই বিষয়গুলো বললাম এই কারণে যে গ্রাফিক ডিজাইন আবার সহজ, এটা আবার ইনস্ট্রাক্টর মানে টিচার বা প্রশিক্ষক, যিনি ট্রেনার, যিনি ট্রেনিং দেবেন, ওনার শিক্ষাদান পদ্ধতির উপর। আমি আমার শিক্ষাদান পদ্ধতির আলোকে আশা করি আপনাদের জন্য সহজ হবে, বা আমার প্রতিটি ভিডিও যদি দেখেন। এর প্রমাণ হিসেবে বলতে চাই, আমি গণিত এবং ইংরেজি টিউশনি করতাম। আমার টিচিং সম্পর্কে আমি খুব ভালো ইংরেজি জানি এটা বলবো না, পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট করেছি। গণিতেও A+, মানে আমাদের সময় লেটার মার্কস ছিল, তাও পেয়েছি। কিন্তু আমি যে একেবারে 190 পাবো এরকম এতটা মেধা আমার ছিল না, বা আমি সে টার্গেটও করি না। আমার টার্গেটই ছিল লেটার মার্কস পাওয়া। এটা বললাম এই কারণ যে আমি গণিত শিখাইতাম, আমাদের স্যাররা শেখাতো গণিতে অনেকগুলি নিয়ম শেখাতো, তারপর গণিত প্র্যাকটিস করাতো। গণিত প্র্যাকটিস করতে গিয়ে অনেকগুলি নিয়মের মধ্যে কোনটা ইউজ করবো বুঝতে পারতাম না। আর আমি যখন এক্সপিরিয়েন্সড হলাম, টিচিং দিচ্ছি, আমি একটা অঙ্কের সাথে যেই 2টি সূত্র দরকার, ঠিক এই 2টি সূত্র শেখাচ্ছি, এবং এই অঙ্কটা এই সূত্র প্রয়োগ করে বোঝানোর পর তাকে দিয়ে কয়েকবার স্টুডেন্ট দিয়ে করতে বলতাম, এবং করার পর তার মেমোরিতে একটা ইনস্টল হতে বলা যায়। পরবর্তী অঙ্কে দেখা যাচ্ছে কি এই 2টা সূত্রের মধ্যে একটা আছে, আর নতুন একটা সূত্র, ছোট হালকা, মানে সাধারণ নিয়ম, সেটা আমি এক্সপ্লেন করছি। এইভাবে সে শিখছে, এবং এইভাবে দেখা যায় আমার স্টুডেন্টরা মোটামুটি স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করতো যে স্যার আপনার টিচিংটা সহজ, যে মেধাবী তাকে A+-এর টার্গেট অনুযায়ী বা লেটার মার্কসের টার্গেট অনুযায়ী সেভাবে পড়াতাম, আর যে পাস করতে চায় তাদেরকে সহজ নিয়মগুলি শেখাতাম পাস করার জন্য। আবার ইংরেজির ক্ষেত্রে যদি বলি, আমি ইংরেজি ভয়েস নারেশন শেখাই। আমাদের স্যাররা শেখাতো যারা মেধাবী, তাদেরকে ভয়েস নারেশন শেখাতেন, আর যারা সাধারণ দুর্বল তাদেরকে শেখাতেন না, বা তারাও শিখতে আগ্রহী হতো না, কারণ টেন্স নিয়ে তাদের টেনশন ছিল। কারণ ভয়েস নারেশন পারতে হলে আমরাও জানতাম, আমরাও শিখেছি, টেন্স শিখে ভয়েস নারেশন শিখেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে টেন্স ছাড়াও ভয়েস নারেশন শেখানো যায়। এবং সেই ক্ষেত্রে আমি যখন শেখাতাম টিউশনিতে, আমার মতো টেন্স শেখাতাম, ভয়েস শেখাতাম, স্টুডেন্টরা পারতো। একটা উদাহরণ দিই, যদি পরীক্ষার প্রশ্নে 5টা ধরলাম 10টা ভয়েস আসে, যে স্টুডেন্টকে শেখাবো সে 10টা ভয়েস পারবে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এটা কোন টেন্স, সে উত্তর দিতে পারবে না, কারণ আমি তাকে ভয়েস টার্গেট করেছি, টেন্স নয়, তার ভীতিটা দূর করেছি। আবার যদি ন্যারেশন শেখে, তাকে যদি বলা হয় এটা কোন সেন্টেন্স, কোন টেন্স, অথবা কোন পার্সন,
রেপোর্টিং ভার্ব কোনটা, এসব সে বলতে পারবে না, কিন্তু সে ন্যারেশনের উত্তরগুলো পারবে। অর্থাৎ আমি আমার সেই টেকনিক শিখাচ্ছি, ঠিক সেই পদ্ধতিতে আমি মনে করি আমি যেভাবে গ্রাফিক ডিজাইনের ভিডিওগুলো দিচ্ছি সেই পদ্ধতিতে আপনি একদিন একটা লেসন অথবা 2টা লেসন প্র্যাকটিস করবেন অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে। আমি সেই সিলেবাসগুলি এক পর্যায়ক্রমে দিচ্ছি, আপনি 2টা শিখেন একদিন, 3টার বেশি যাবেন না, বা একদিন আপনি 6টাও শিখতে পারবেন। মনে হয় যে আমি গণিতে ভালো, স্কুলেও ভালো ছিল, ইংলিশও ভালো, তাই এটাও পারবো। হ্যাঁ পারবেন, কিন্তু এর চাপ নেওয়ার দরকারটা কি? এই প্রথম 10-12 দিন যে লেসনগুলি ধীরে ধীরে যদি প্র্যাকটিস করা যায়, ধারাবাহিকতা রক্ষা করে, তখন এটা সহজ হয়ে যাবে। যেমন আমরা ইংলিশে টাইপ করি, টাইপ করতে গিয়ে আমাদের ব্রেন খাটাতে হয় না, এটা অটো হয়ে যায়। বাংলা ইংলিশে ফেসবুকে টাইপিং করতে গেলে আবার কিংবা কম্পিউটারে টাইপ করতে গেলে, ঠিক প্রথম কয়েকটি ক্লাস ধৈর্য সহকারে আপনি যত শিখতে পারবেন, এত না 2টার বেশি 3টার বেশি লেসন একদিন যাবেন না, 2টি হলে বেটার। আবার কিছু কিছু লেসন আছে বা টপিক বা পার্ট আমরা যাকে বলি ক্লাস, একটাই অনেক বড়, সেটা সেপারেট টাইমস প্র্যাকটিস করতে হবে। আমি এতদিন ধান্দা রেসিপির দেওয়ার মতো অনেক কথা বলে ফেলছি এখন, এতদিন কিন্তু আমি প্রতিটি ভিডিওতে এত কথা বলিনি, কিন্তু আজকে বলে দিলাম আপনাদের মোটিভেশনের প্রয়োজন আছে, কারণ কিছুটা মোটিভেশন দরকার, কনফিডেন্স ইনক্রিজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার যারা ড্রয়িং জানে তারা গ্রাফিক ডিজাইনে ভালো করবে, যারা ড্রয়িং জানে না তারা ভালো করবে না, তা কিন্তু বলে নাই। আমরা মাউস ধরে ক্লিক করতে পারি, চোখেও দেখি, তাহলে সমস্যা কোথায়? সুতরাং আমি আজকে যে সিলেবাসগুলো দিয়েছি সেগুলির প্রতিটি প্র্যাকটিস আপনারা হচ্ছে কিনা, হয়েছে কিনা, অথবা প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করতে হবে। তারপর পরবর্তীতে আপনার পোস্টার, লোগো ডিজাইন এগুলোতে যান। এরপর আপনার ফটোশপ, অ্যাডোব ফটোশপ শিখুন, তখন দেখা যাচ্ছে আপনি 60% শিখে হয়ে গেছে। তারপর আপনি অ্যাডোব প্রিমিয়ার প্রো যান, ভিডিও এডিটিং, অন্য যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করেন, পারবেন সহজ। তাই আমার এই ভিডিওগুলি যদি দেখেন এবং দেখার জন্য স্বাভাবিকভাবে আমি ভিডিও করতে আগ্রহী হব, যদি সাবস্ক্রাইবার একটু বেড়ে যায় তখন আমি এদিকে পুরোপুরি অ্যাটেন্টিভ হতে পারবো ইউটিউবিং যাকে বলে এটাতে, তখন আমার ভিডিওর কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ সব কিছু আরও ভালো হবে। এখন আপনারা দেখুন আমি সিলেবাস যা যা দিচ্ছি সেটা সিলেবাসের উপরে নামটা উল্লেখ করছি, এরপরে কিন্তু আরও কিছু টপিক আছে কোনটার পর কোন কমান্ড হবে, এই কমান্ডগুলি ফলো করে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে এটা ফলো করে আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা ইনস্ট্রাক্টর তত্ত্বাবধানে শিখতে পারেন। আরেকদিন পরবর্তী ভিডিওতে আমরা শিখব, আমি আলোচনা করব যে আপনি অনলাইনে শেখা ভালো নাকি অফলাইনে মানে সরাসরি ফিজিক্যালি, মানে কম্পিউটার আবিষ্কার পূর্বে আমরা ক্লাসে বসে যেভাবে শিখতাম। বক্সের রাউন্ড করা, তীর চিহ্ন তৈরি করা, বক্সকে ফুলের মতো করা, টুইস্ট তৈরি, জিগজ্যাগ তৈরি করা, ক্রপ মার্কস, ছবি আনার নিয়ম, ছবি লেখার পরিবর্তন করা, বর্ডারের কালার পরিবর্তন করা, অফসেট পাথ নির্দিষ্ট দূরত্বের ভিতরে ও বাইরে কপি করা, আউটলাইন স্ট্রোক লাইনে বিভিন্ন রং করা, ক্লিপিং মাস্ক ছবির নির্দিষ্ট অংশ রেখে বাকি অংশ বাদ দেওয়া, কম্পাউন্ড পাথ বক্সের নির্দিষ্ট অংশে কিছু অংশ রং করা ও বাদ দেওয়া, কিছু রং বাদ দেওয়া, লেখার মাঝখানে খালি করা, ডকুমেন্ট সেট আপ, মিরর প্রিন্ট
ট্রেসিং পেপারে অনেক সময় উল্টা প্রিন্টের প্রয়োজন হয়। অনেক সময় বক্সটি বাঁকা থাকলে সোজা বক্সটি আঁকলে বাঁকা আসে, সেটা সোজা করা, নির্দিষ্ট দূরত্ব কপি করা, রোটেশন করা, প্রতিবিম্ব তৈরি করা, ডিভাইড করা, নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী ছোটো বড়ো করা, একত্র বা কম্বাইন করা।